রুদ্র রায়াকে একটানে নিজের কাছে এনে গাড়ির উপর পা তুলে বসিয়ে দেয়। রায়া তারপরও সরে যেতে নেয়। রুদ্র রিভলভারটা রায়ার কপাল বরাবর তাক করে বলে, গলার থেকে আর একটা সাউন্ড বের হলে মুখটা সারা জীবনের মতো বন্ধ করে দেব, বুঝেছিস? রায়ার কপাল বেয়ে ঘাম পড়ছে ভয়ে মাথায় গান ঠেকানো দেখে। রায়াকে চুপ হতে দেখে রুদ্র গান নামিয়ে ফেলে। পুরো রাস্তা রায়া আর টু শব্দ করেনি। রুদ্র তার পাশে বসা ছিল। ঈশা খাবারের জন্য সাধলেও রায়া কিছু খায়নি। এক ফোঁটা পানিও মুখে তোলেনি সে। সিটের ওপর পা উঠিয়ে তাতে মাথা ঠেকে বসে আছে। কান্নার তোরে ছোট্ট শরীরটা বারবার কেঁপে কেঁপে উঠছে। রুদ্রের বিন্দুমাত্র ভ্রুক্ষেপ নেই তাতে। সে তার মতো ফোনের দিকে দৃষ্টি স্থাপন করে বসে আছে। বারবার আর চোখে তাকাচ্ছে রায়ের দিকে। রুদ্র শুধু দেখছে এইটুকুন মেয়ের কত জিদ। বারবার হেসকি উঠছে তার, কিন্তু এরপরেও এত মানুষকে পানি সাধার পরও সে মুখের উপরে তোলেনি। রুদ্রের রাগ উঠেছে, তবু নিজেকে সামলে রাখার যথাসাধ্য চেষ্টা করছে। কিন্তু এই মেয়ের কাণ্ড কারখানায় সে শান্ত থাকতে পারছে না। আবার রেগে গেলেও সমস্যা, আবার আঘাত করে বসবে। যেটা সে চাচ্ছে না এমনিতে অনেক করে ফেলেছে। মুখের দিকে তাকানো যাচ্ছে না, কিন্তু এই রাগটা তার পড়ছেই না। এতটা মাস সে কি তীব্র যন্ত্রণায় ছটফট করেছে সেটা শুধুমাত্র সেই জানে। কিভাবে দিনের পর দিন পার করেছে। প্রত্যেকটা মুহূর্ত বিষের ফলার মতো বিঁধেছে তার শরীরে। তাই চেয়েও নিজেকে ঠান্ডা করতে পারছে না সেই স্মৃতিগুলো মনে করে। শাহানা বেগম নেতিয়ে পড়েছেন মেয়ের চিন্তায়। পাশের ঘরে শুয়ে আছে। সে ডাক্তার দেখে গেছে একটু আগে। ওই দিন রাগ করে চলে যাওয়ার পর নেহালরা কেউ আর ওদের সাথে কোনো যোগাযোগ করেনি। কিন্তু আজ এই কথা শুনে আর রায়ের ফুপি রাগ করে বসে থাকতে পারেনি। সব কিছুর পর একমাত্র ভাই, আর রায়কে তিনি নিজের মেয়ের থেকে কোনো অংশে কম দেখেন না। তাই এই বিপদের দিনে আর মুখ ফিরিয়ে থাকতে পারেননি। শওকত বিন আনোয়ার পুলিশ স্টেশন থেকে ফিরেছেন, কিন্তু তারা উল্টাপাল্টা কথা বলে তাকে ফিরিয়ে দিয়েছে। এটা বলছে আপনার মেয়ে পালিয়ে গেছে নাকি সেটা আগে দেখেন। এ নিয়ে তর্কাতর্কি হয় অনেক। পুলিশ বলে দিয়েছে 24 ঘন্টার আগে তারা কিছু করতে পারবে না। 24 ঘন্টার পর যেন মিসিং কমপ্লেন করে। আমরা এখানে বসে টাইম ওয়েস্ট করছি কেন, যখন জানি কাজটা কে করতে পারে। নিহালের কথায় সবার দৃষ্টি তার দিকে পড়ে। শওকত সাহেব হতাশে বলেন, তুমি যতটা সহজ মনে করছো সব কিছু অত সহজ না। এত সহজ হলে কিছু ছেড়ে ছুড়ে এখানে চোরের মতো পালিয়ে থাকতাম না। আমাদের আগে ওদের সাথে লড়ার মতো শক্তি থাকতে হবে। গাড়ি আসছে, আমি রওনা দেব। তুমি তোমার মামিকে দেখে রেখো, আর রায়নের কোনো খোঁজ পাও নাকি দেখো। নেহাল শওকত সাহেবের কথার প্রতিবাদ করে বলে ওঠে, আমিও যাব, দেখি ওদের ক্ষমতা কে কী করতে পারে। ওরা কিভাবে একজনকে আটকে রাখতে পারে তার মতের বিরুদ্ধে গিয়ে। দেশে কি আইনকানুন উঠে গেছে নাকি? শওকত বিন আনোয়ার আর না করেনি নিহালকে। তিনি একা কি করতে পারবেন? একজন সাথে থাকলে ভালো। শাহেদ ফিরে এসেছে। রায়কে পাওয়ার পরপরই ইয়াসকে ছেড়ে দেয়া হয়েছে। হাসপাতালে ভর্তি করে তার ফ্যামিলিকে জানানো হয়েছে। আর হাসপাতালের যাবতীয় সব বিল মিটিয়ে তারপরে ঢাকা ব্যাক করেছে সে। ঘড়িতে 6:46। রুদ্ররা ফিরেছে কিছু সময় হলো। রুদ্রের সব ফ্রেন্ডরা এসেই বিয়ের তোড়জোড়ে লেগে পড়েছে। এতটা জার্নি করে এসে কারো শরীরে কোনো ক্লান্তি নেই, উল্টো তারা উল্লাসে ফেটে পড়ছে। শিফা অনেক কাজই এগিয়ে ফেলেছে। বড় করে কিছু না করলেও খান বংশের একমাত্র ছেলের বিয়ে কিছুই করবে না সেটা তো হয় না। রুদ্রের সাথে কথা হওয়ার পরপরই শিফার ডেকোরেশনের লোকদের ফোন করে আনিয়ে নেয়। কয়েক ঘন্টার মধ্যেই পুরো বাড়ি সাজিয়ে ফেলে তারা। ক্যাটারারের লোকদেরকেও আনিয়েছে। আর জুয়েলারি কেনার জন্য বাইরে যায়নি, বাড়িতে ফোন দিয়ে আনিয়ে নতুন বউয়ের জন্য নতুন ডিজাইনের কিছু গয়না কিনে ফেলে। রুদ্রের মায়ের সব গয়নাগাটি বের করে পলিশ করিয়ে নিয়েছে। যতই হোক এ যুগের মেয়ে, তার কি এসব পুরনো আমলের ভারী ভারী সেট পছন্দ হবে? এজন্যই জুয়েলার্সকে ডাকে ডায়মন্ডের মাঝে কিছু সিম্পল সেট নিয়ে নেয়। কোনো কিছুতেই সে কোনো কমতি রাখেনি। রুদ্র তার অফিসের এমপ্লয়ি প্রিয়াকে রায়ার যাবতীয় যা প্রয়োজন, কসমেটিক্স থেকে শুরু করে জুতা, জামা, কাপড়, দেশি ওয়েস্টার্ন গাউন, শাড়ি, সব রঙের সব কিছু আনানোর জন্য বলে দেয়। কিন্তু মাঝখানে বাদ সাধেন আশরাফ খান। তার কথায় এভাবে বিয়ে হবে না, কোনো অ্যারেঞ্জমেন্ট ছাড়া। আর মেয়ের বাবা মাকে ছাড়া কীভাবে বিয়ে হবে?
সবাইকে বলে আজমির তালুকদারের সব পরিবার রায়ের পরিবার সবাইকে নিয়ে কালকে জুম্মার পর যেন বিয়ে হয়। কিন্তু রুদ্র কারো কোনো কথা মানতে নারাজ। সে কারো কোনো কথা মানবে না। সবার কথা মানতে গিয়ে তাকে এতদিন ভুগতে হয়েছে। না হয় এতদিনে সে বাচ্চার বাবা হয়ে যেত। ঈশা বলে রুদ্রকে, দেখ ওর শরীরের কন্ডিশনও ভালো না, যা অবস্থা করেছিস ওকে আজকের দিনটা সময় দে, নিজেকে মেন্টালি প্রিপেয়ার করার জন্য। ধীরে সুস্থে কর, ও তো আর পালিয়ে যেতে পারবে না এত এত সিকিউরিটির মাঝে। কিন্তু রুদ্র কারো কথাই কানে তুলছে না। সে যেটা বলেছে ওটাই হবে আজ, আর এক মুহূর্ত অপেক্ষা করবে না সে। রায়াকে একটা ঘরে আটকে রাখা হয়েছে, বাইরে একজন গার্ড দাঁড়ানো তাকে পাহারা দেওয়ার জন্য, যাতে সে বাইরে যেতে না পারে। কিন্তু এতে সমস্যায় পড়েছে নিশা। সে ভিতরে যেতে পারছে না। রুদ্রের নির্দেশ ছাড়া, পারমিশন ছাড়া যেন কেউ এই রুমে ঢুকতে না পারে আর বেরো হতে না পারে, তা বলে দিয়েছে রুদ্র। নিশা শুধু সুযোগ খুঁজছে। সে কিছুতেই বিয়ে হতে দেবে না, যে করে হোক আটকাবে। একটা সুযোগ পাওয়ার অপেক্ষা, তারপর কোনো মতে ওকে শুকনির থেকে বের করতে পারলেই হলো। এর পরের ব্যবস্থা পরে দেখা যাবে। কিছু তার প্ল্যান করা আছে। বিয়ের শাড়ি রুদ্রের আগে থেকেই কেনা ছিল। শিফা রুদ্রের জন্য শেরওয়ানি আর রায়ার গয়নাগাটি সব কিছু বের করে রাখছে। তার সাথে ঈশা আছে। রুদ্রকে কেউ মানাতে পারেনি। আবির আয়ুষ গিয়েছে কাজী আনতে, কারণ আজ রাত 3টা বাজলেও রুদ্র বিয়ে করবে তো করবেই। রায় উপর হয়ে শুয়ে আছে, কান্না থামছে না তার। একটু আগে পার্লারের 2টি মেয়ে এসেছিল তাকে মেহেন্দি দিয়ে দেওয়ার জন্য, কিন্তু রায়া চিৎকার চেঁচামেচি করে একসার অবস্থা করেছে, ঘরের সব কিছু ছুঁড়ে ফেলেছে। কোনো মতে মেহেন্দি দিবে না সে। পরে শিফা বাধ্য হয় ওদেরকে চলে যেতে বলে। রায়ের তৈরি হওয়া সব জিনিসপত্র টেবিলের ওপর রাখে আর যেতে যেতে বলে যায়, শুধু শুধু নিজের জন্য আর বিপদ ডেকে এনো না। রুদ্রকে চেনো না তুমি, ও কী করতে পারে এ ব্যাপারে ধারণা নেই তোমার। যা হচ্ছে চুপচাপ মেনে নাও, না হলে তোমাকে আর তোমার ফ্যামিলির সবাইকে ভুগতে হবে। মেনে নাও সব কিছু, এটাই তোমার জন্য মঙ্গল। তোমার 7 কপালের ভাগ্য আমার ভাইয়ের মন পড়েছে তোমার ওপর। না হয় যা করেছো এর জন্য তোমাকে সহ তোমার পুরো ফ্যামিলিকে মেরে পুঁতে ফেলতো সে। তোমাদের অস্তিত্ব খুঁজে পেত না কেউ। রায়ের বাবা মায়ের কথা মনে পড়ছে খুব। তাদের কি অবস্থা হচ্ছে এখন তাকে খুঁজে না পেয়ে। আজকের সকালের ঘটনাগুলো মনে করে চোখ বেয়ে পানি পড়ছে। বাবা বলেছিল জলদি বাড়ি ফিরতে, কিন্তু সে কি আর কখনো পারবে ফিরে যেতে তার বাড়িতে, তার বাবা মায়ের কাছে? ভাইয়ের সাথে করা খুনসুটিগুলো কি আর ফিরে পাবে? মায়ের বকা, বাবার আদর কি আর পাওয়া হবে আর তার এ জীবনে? রায়ের ভাবনার মাঝেই দরজা খুলে ভেতরে ঢোকে রুদ্র। দরজার শব্দ রায়ের কানে গেলেও সে কোনো নড়াচড়া করে না। কিছুক্ষণ আগে পর্যন্ত সে দরজা ধাক্কা দিয়েছে অনবরত, কিন্তু কেউ খোলেনি। সারাটা দিনের না খাওয়া সে শরীরে আর কুলাচ্ছে না তার, গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে। তবু সে কিছু মুখে তুলছে না। এভাবে না খেয়ে মরে যাবে, তবু এই লোকের কথা সে মানবে না। রুদ্র রুমে ঢুকে দেখে রায় বিছানার এক কোণায় বালিশে মুখ চেপে শুয়ে আছে। লম্বা চুলগুলো এলোমেলো হয়ে ছড়িয়ে ছিটিয়ে আছে বিছানায়। আগের থেকে ছোট লাগছে চুলগুলো তার কাছে। রুদ্র গভীর চোখে রায়াকে পর্যবেক্ষণ করছে। রুমের অবস্থা বেহাল, চারিদিকে সব কিছু ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। টেবিলের ওপর অবহেলায় পড়ে আছে বিয়ের ডালা। রুদ্র রায়কে কিছু না বলে রুম জুড়ে পায়চারি করা শুরু করে দেয়। 2 আঙ্গুলের ফাঁকে রয়েছে সিগারেট। রুদ্রের পায়ের প্রতিটা শব্দে রায়ের বুক ধুকপুক করছে। অজানা আতঙ্কে বারবার কেঁপে কেঁপে উঠছে সে। রুদ্রের উপস্থিতি যে তার খুব কাছে সেটা সে টের পাচ্ছে। তবু সব শক্তি দিয়ে বালিশটাকে চেপে ধরে আছে। এতটা দিন এই দূরত্ব তাকে কতটা পুড়িয়েছে। আজকে সব দূরত্ব একেবারে শেষ হয়ে যাবে। এই মেয়েটার কাছে থাকলেই তার মাঝে আলাদা একটা শান্তি কাজ করে, যেটা আর সে কোথাও পায় না। প্রথম দিন থেকে এটা হয়ে এসেছে তার সাথে। হাতের সিগারেটটা ফেলে দেয় নিচে, পা দিয়ে পিষে নিভিয়ে দেয় আগুন। রুদ্র রায়ের বাহু টেনে ধরে, শক্ত হাতের থাবায় উঠিয়ে নেয় তাকে। মুখোমুখি করে, পূর্ণ দৃষ্টিতে তাকায় রায়ের মুখের দিকে। মায়া হয় তার, ছোট্ট পাখির মতো আদুরে আনন, কিন্তু চোখ মুখ আজ তার বিধ্বস্ত লাগছে। 2 গালে 5 আঙ্গুলের দাগ স্পষ্ট। গালের কাটা জায়গাটা শুকোয়নি এখনও। রুদ্র হাত বাড়িয়ে দেয় রায়ের গালের ক্ষতস্থানে। রায় ঝাড়া মেরে সরিয়ে দেয় তার হাত গাল থেকে। হাসি রুদ্র রায়ের তেজ দেখে।
রুদ্র আবারও হাত বাড়াতে যাবে, রায়া চিৎকার করে বলে, ছোবেন না আমাকে। রুদ্র বিছানার এক পা রেখে রায়ের দিকে ঝুঁকে তার ঠোঁট আঁকড়ে ধরে, ভালোবাসার পরশ বুলিয়ে দিল। ঠোঁট ছেড়ে ঠোঁটের ওপরে বিউটি স্পটে গাঢ় মুখে বলল, ঠিক আছে ছুলাম না, ওঠো, রেডি হয়ে নাও। নাও ইটস টাইম টু বি মাইন। রায়ার আগে রিরি করে ওঠে, চিৎকার করে বলে, আপ। রায়ার সম্পূর্ণ কথা শেষ হওয়ার আগে রুদ্র রায়ের ঠোঁটে আঙুল চেপে ধরে বলে, শশ, কোনো কথা বলবো না, ভালোভাবে কথা বলছি শোনো। রায় আবারও ঝাড়া মেরে সরিয়ে দেয় রুদ্রের হাত, বুকে ধাক্কা মেরে বলে, শুনবো না আপনার কথা। শুনবো। কেশে ওঠে রায়া, দু হাতে রুদ্রের এক হাত ছোটানোর চেষ্টা করে। রুদ্র কণ্ঠনালীতে আরও জোরে চেপে ধরে বলে, কাকে গলা জোর দেখাচ্ছিস তুই? গলার শাঁসি টেনে একদম ছিঁড়ে ফেলবো, বুঝেছিস? কি করেছিস ভুলে যাইনি আমি শান্ত আছি, শান্ত থাকতে দে। এদিকে রায়ের দম বন্ধ হয়ে যাওয়ার উপক্রম, চোখ উল্টে আসছে দেখে রুদ্র ছেড়ে দেয়। সারাপে রায়া বুকে হাত দিয়ে শ্বাস নেওয়ার চেষ্টা করছে, অনবরত কাশছে, চোখ মুখ থেকে পানি বের হচ্ছে। রাগের তোরে রুদ্র এটা ভুলে গেছিল যে রায়ের শ্বাসকষ্টের প্রবলেম আছে। রায়ের অবস্থা দেখে রুদ্র দিশেহারা হয়ে ওঠে। রায়ের দু হাতের নিচ দিয়ে শূন্যে উঠিয়ে তাকে কোলে বসায়, চুল সরিয়ে পিঠ ডলে দিতে দিতে রুদ্র উদ্বিগ্ন গলায় বলে, ব্রিথ ব্রিথ, জোরে জোরে শ্বাস নাও। বেড সাইড টেবিল থেকে পানির গ্লাস নিয়ে পানি খেয়ে দেয়। রায়া পুরোটা পানি খায়। রুদ্র রায়ের মাথা বুকে চেপে ধরে। ধীরে ধীরে রায়ার শ্বাস প্রশ্বাসের গতি ঠিক হয়ে আসে। রায়াকে নর্মাল হতে দেখে রুদ্র বলে, কেন রাগিয়ে দাও আমাকে? পরে ক্ষতিটা কার হয়? রায়া কোথায় আছে বুঝে ওঠার সাথে সাথেই ছটফট শুরু করে দেয় নামার জন্য। রায়াকে জোরাজুরি করতে দেখে রুদ্র রায়ের কোমরে হাতের চাপ দৃঢ় করে, তাকে আরও কাছে টেনে আনে। রুদ্রের বুকের সাথে মিশে যায় তার ছোট্ট লাজুক শরীরটা, বুঝিয়ে দেয় তাকে সে না ছাড়লে তার পক্ষে ছোটা অসম্ভব। রায়া যখন শান্ত হয়ে যায় রুদ্র নিজেই তাকে ছেড়ে উঠে দাঁড়ায়। এখন আসবে ওরা তোমাকে রেডি করিয়ে দিতে, চুপচাপ কোনো নাটক না করে তৈরি হয়ে নাও, আমাকে যেন আর না আসতে হয়। আর যদি আসি সেটা তোমার জন্য ভালো হবে না, মাইন্ড ইট। রায়া শান্ত কিন্তু দৃঢ় কণ্ঠে বলে ওঠে, জোর করে কারোর মন পাওয়া যায় না। রায়ার কথায় রুদ্র নির্বিকার হয়ে বলে ওঠে, জোর করছি না তো, তুমি যা করবে নিজের ইচ্ছেতেই করবে, আই শিওর। রায় অবাক চোখে তাকায় রুদ্রের দিকে। রায়ের তাকানো দেখে রুদ্র হেসে বলে, কি বিশ্বাস হচ্ছে না তো? রুদ্র তার পকেট থেকে ফোন বের করে বলে, এই দেখো। আতকে ওঠে রায়া। রায়ান আমার ভাই বলে ফোনটা হাতে নিতে নিলে রুদ্র ফোনটা সরিয়ে আবার পকেটে ঢুকে নেয়। হাসপাতালে রায়ান, মাথায় ব্যান্ডেজ, হাত পায়ে কাটা ছেঁড়া, হাতে ক্যানুলা লাগানো, স্যালাইন চলছে। শ্বাস আটকে আসছে রায়ার, অঝরে পানি পড়ছে চোখ থেকে, ভয়ে শরীর কাঁপছে তার। রুদ্রকে ঝাঁকিয়ে বলে, আমার ভাই। কান্নার তোরে কথা বলতে পারছে না সে, দম বন্ধ হয়ে আসছে তার। ফাঁকা ঢোক গিলে বলে, আমার ভাই, কি করেছেন ওর সাথে আপনি? চিৎকার করে কাঁদছে রায়া। রুদ্রের বুকে অনবরত কিল ঘুষি মারছে সে। রুদ্র বাঁকা হেসে রায়ার হাত দুটো মুষ্টিবদ্ধ করে বলে, রিল্যাক্স জান, কিছু হয়নি আমার শালার, জাস্ট এ স্মল অ্যাক্সিডেন্ট। কিন্তু জিনিসটা ছোট থাকবে নাকি বড় হবে সেটা পুরোপুরি তোমার উপর নির্ভর করে। রায়া ফ্যালফ্যাল করে তাকিয়ে আছে রুদ্রের দিকে। রুদ্র ঝুঁকে রায়ার নাকে আলতো করে কামড় দিয়ে বলে, উহ বেবি, আই ক্যান কন্ট্রোল মাই সেলফ। তোমাকে পুরো রেড চেরি লাগছে, এত অ্যাট্রাকটিভ কেন তুমি বলো তো? রায়া ধপ করে নিচে বসে যায়। রুদ্রের পা জড়িয়ে ধরে বলে, দয়া করুন প্লিজ আমার ভাইকে ছেড়ে দিন, এত বড় ক্ষতি করবেন না। রুদ্র রায়ের বাহু টেনে উঠিয়ে রায়াকে শান্ত ভঙ্গিতে ডিভানে বসিয়ে বলে, কিন্তু ওরা মিলে যে আমার এত বড় ক্ষতি করলো, এর ফল পেতে হবে না? প্রথমে তোমার ভাই, মা, তারপর না। চিৎকার করে বলে রায়া, যা করার আমি করেছি, যা শাস্তি দেওয়ার আমাকে দিন, ওদেরকে ছেড়ে দিন প্লিজ, দয়া করুন, এরকম করবেন না। রুদ্র চুমু খায় রায়ার গলার ভাঁজে, বিউটি বনে। রায়া খামসে ধরে রুদ্রের শার্টের অংশ, যেখানে ধরেছে সেখানে তার নখের আঁচড় লাগে। রুদ্র তাকায় রায়ের দিকে, যে এখন চোখ মুখ খিঁচে বন্ধ করে আছে। রুদ্র আরেক হাত দিয়ে সরিয়ে আনে রায়ের হাত তার শার্টের কলার থেকে, চুমু খায় হাতের মুঠোয়। রুদ্র হাসকি স্বরে বলে, মেনে নাও আমাকে, হয়ে যাও আমার সারা জীবনের জন্য, আমাকে বাধা দিতে আসবে না।
আমার কোনো কাজে বাধা দিতে আসলে এর পরিণতি তোমার ফ্যামিলির জন্য খারাপ হবে। নাও চয়েস ইজ ইয়োর্স। কী করবে ভেবে নাও। রাত 2 হাতে চোখের পানি মুছে লম্বা একটা শ্বাস নিয়ে বলে, ঠিক আছে, আপনি যা বলবেন শুনবো আমি। আমার ফ্যামিলির থেকে দূরে থাকবেন শুধু। ইটস লাইক এ গুড গার্ল। বলে রায়ের গালের ক্ষততে শব্দ করে সুমুখে উঠে দাঁড়ায় রুদ্র। দ্রুত তৈরি হয়ে নিচে এসো বলে বেরিয়ে যায় রুদ্র। রুদ্র বেরিয়ে যাওয়ার পর ঈশা রুমে ঢোকে। রায়ার কারোর সাথে কথা বাড়ায়নি, মেনে নিয়েছে সে সব কিছু। নিজের পরিবারের সেফটির জন্য হলেও তাকে মেনে নিতে হবে সব কিছু। রুদ্র যে তাকে ছাড়বে না সেটা সে ভালো করেই বুঝেছে। সে যত দূরে সরে যেতে চাইবে রুদ্র তাকে তত আঁকড়ে ধরবে আর তার সাথে জড়িত জিনিসগুলোকে আঘাত করবে। এর থেকে তার সব কিছু মেনে নেওয়াই ভালো। এতে আর যাই হোক তার কাছের মানুষগুলো তো ভালো থাকবে। রায়াকে নিয়ম রক্ষার্থে হালকা হলুদ লাগিয়ে গোসল দেয়া হয়। টকটকে সিঁদুর লাল শাড়ি পরানো হয় তাকে। চুলগুলোতে সুন্দর করে বেনি গেঁথে রজনীগন্ধা ফুল দিয়ে পেঁচিয়ে দিয়েছে। লাইট মেকআপ, হাত ভরে চুড়ি, মাথা পাট্টি আর টায়রা দিয়ে সুন্দর করে সামনের চুলগুলো সেট করে দিয়েছে পার্লারের মেয়েগুলো। আর কানে ছোট ঝুমকা, গলায় মাঝারি সাইজের চোকার সেট পরিয়ে দিয়েছে। শেষ তার রেডি হওয়া। এই সিম্পল সাজেও তাকে মারাত্মক অ্যাট্রাকটিভ লাগছে। নজর ফেরানো দায়। রূপ যেন ঝলসে পড়ছে এই সাজে। বধূ বেশে হয়তো সবাইকে এরকম আগুন সুন্দর লাগে। শিফা এসেছিল বিয়ের দোপাট্টা দেওয়ার জন্য। রাকে দেখে দরজায় দাঁড়িয়ে পড়ে। ওকে দেখে মুখ থেকে মাশা আল্লাহ আপনা আপনি চলে আসে। এখন বুঝছে সে তার ভাইয়ের মতো বেপরোয়া ছন্নছাড়া ছেলে কিভাবে এই মেয়েতে মজল। সে মেয়ে হয়ে চোখ সরাতে পারছে না। শিফা এসে দোপাট্টাটা মাথায় সেট করে দিল। তারপর চোখের নিচ থেকে কাজল নিয়ে কানের পিছে লাগিয়ে দিয়ে বলে, নজর লাগে না যেন কারো। রায়া কাঠের পুতুলের মতো বসে আছে, তার কিছুতেই কোনো হেলদোল নেই। এদিকে রুদ্রের রুমে সবাই আসর জমিয়েছে, রুম সাজাচ্ছে। রুদ্র শাওয়ার নিচ্ছে। এদিকে আবির, আয়ুষ, সাব্বির হুলস্থুর কাণ্ড বাঁধিয়ে দিয়েছে। পুরো রুম গোলাপ ফুল আর ছোটো ছোটো ক্যান্ডেল দিয়ে সাজিয়েছে। পুরো বেড জুড়ে গোলাপের পাপড়ি। রুদ্র বের হয়ে ওদের কাণ্ড কারখানা দেখে, কিন্তু কিছু বলে না। সে ছেড়ে দিল, ওকে কেউ ছেড়ে দেয়নি। এক একটা এক এক জিনিস নিয়ে টিজ করে যাচ্ছে। রুদ্র বরাবরের মতোই নির্লিপ্ত। ক্লোজেট খুলে কাপড় বের করতে যাবে এমন সময় আয়ুষ পেছন থেকে ওর পিঠে চাপড় মেরে বলে, শালা তোর জামা কাপড় এখানে। রুদ্র চোখ মুখ বিকৃত করে বলে, আমি এসব পড়ছি না। আবির এসে বলে, তা কেন মামা, বিয়ে করবে আর বর সাজবে না? এটা তো হয় না, বিয়ে করলে প্রপারলি করতে হবে। রুদ্র তাও ওদের কথা মানতে নারাজ। সে কিছুতেই এগুলো পড়বে না, মানে তো পড়বেই না। পরে সাব্বির এসে বলে, ঠিক আছে, শেরওয়ানি না হয় পড়লি না, কিন্তু বিয়ে তো অ্যাটলিস্ট পাঞ্জাবিটা পর। রুদ্র আর না পেরে একটা পাজামা পাঞ্জাবি সেট তার ওপর কোটি পরে নেয়। জেল দিয়ে চুলগুলো সেট করে। একটা পারফিউমের বোতল প্রায় অর্ধেকটা স্প্রে করে ফেলায়। রুদ্রকে পারফিউম দিতে দেখে আবির বলে, ভাই আজকে তো তোর স্মেলে তোর বউ তোর সাথে লেপটে থাকবে। দেখিস ভাই, বউ কিন্তু তোর ছোট, এত ধক। শাট আপ ইডিয়েট, বেরো আমার রুম থেকে। খানিকটা চেঁচিয়েই বলে রুদ্র। রুদ্রকে চটে যেতে দেখে ওরা সবাই খানিকটা দমে যায়। আয়ুষ এবার রুদ্রের কাছে গিয়ে আস্তে আস্তে বলে, রেগে যাচ্ছিস কেন বন্ধু? আমার এক্সপিরিয়েন্স আছে, কদিন আগে বিয়ে করলাম তো, তোকে কিছু টিপস দেই, তোর কাজে আসবে। রুদ্র চোখ গরম করে তাকায় আয়ুষের দিকে। রুদ্রকে এভাবে তাকাতে দেখে আয়ুষ আর কিছু বলে না। ওরা যে তার সাথে মজা নিচ্ছে এটা ভালোভাবে বুঝতে পারছে রুদ্র। দূর, তোরা ওকে চেতাচ্ছিস কেন? দোস্ত তুই ছাড় তো ওদের কথা, একটাও কাজের না। আজেরা কথা বলার মাঝে ওস্তাদ। তুই ওটা এনেছিস তো? রুদ্র ভুরুকুচকে তাকায় সাব্বিরের দিকে। এদিকে আয়ুষ আর আবির হেসে কুটি কুটি হচ্ছে। আরে বুঝিসনি, ওই যে সাব্বির পুরো শেষ করতে পারেনি, তার আগেই রুদ্র ডয়ারটা খুলতে যাবে। তিনজন এক দৌড়ে রুমের বাইরে চলে যায়। রুদ্র ওদের যেতে দেখে সে আনমনে হেসে ওঠে। আজ তার প্রাপ্তির খাতায় আরও একটি নাম যোগ হবে। তার জীবনের সেরা প্রাপ্তি এটা, তার ছন্নছাড়া জীবনের একমাত্র খুঁটি। এদিকে নিশার বেহাল দশা, হাজার চেষ্টা করেও সেরা আর কাছে যেতে পারেনি। একবার যেতে চেয়েছে, শিফা তাকে হুমকি ধামকি দিয়ে আটকে নিয়েছে। দেখ নিশা, এমন কিছু করে নিজের জন্য বিপদ ডেকে আনিস না, রুদ্র তোকে ছেড়ে দিবে না।
এই মেয়ের মাঝে রুদ্রের প্রাণ। ওর কিছু হলে ও রণক্ষেত্র বাঁধিয়ে দেবে। নিজের ভালো পাগলও বোঝে। মাথায় কোনো উল্টাপাল্টা চিন্তা থাকলে বাদ দিয়ে দে। নিশাটা বুঝে গেছে যা করার ওকেই করতে হবে, কেউ ওকে সাহায্য করবে না। অনেক সুযোগ খুঁজে যখন রায়ের রুমে ঢুকতে পারে তখন গিয়ে দেখে ঈশা রায়ের পাশে বসা। নিশাকে দেখে ঈশা উঠে এসে বলে, তুমি এখানে কেন? নিশা আমতা আমতা করে বলে, না মানে ওকে দেখতে এসেছিলাম, সব ঠিক আছে কি না। ঈশা বিরক্ত কণ্ঠে বলে, এগুলো তোমার না দেখলে চলবে। রুদ্র বলছে না তোমাকে ওর থেকে দূরে থাকতে আর এই বাড়ি থেকে চলে যেতে? তাহলে এখনও এখানে আসো কেন তুমি? ঈশার কথায় নিশার মুখ অপমানে থতমত হয়ে যায়। সে কিছু না বলে বেরিয়ে আসে। কাজী সাহেব কাগজপত্র রেডি করছে, ড্রয়িং রুমে বসে আছে সবাই। তালুকদার পরিবার থেকে শুধু আজমির তালুকদারই এসেছেন। একমাত্র বোনের ছেলে তার। রুদ্রকে তিনি অনেক স্নেহ করেন। নিজের ছেলের থেকে কোনো অংশে কম দেখেননি সে কখনো রুদ্রকে। এজন্যই তো নিজের ছেলের দিকেও তাকায়নি। জানেন রায়কে যে সেও পছন্দ করত। রিপা তালুকদার এ নিয়ে কথা কাটাকাটি করলেও তিনি না আসে থাকতে পারেননি। রাইসাকে আসার কথা বললেও ও শরীর খারাপ বলে আসেনি। আজকাল মেয়ের ব্যবহারে অনেক অবাক হচ্ছেন তিনি, কেমন যেন চুপচাপ হয়ে গেছে। কাজী সাহেব কনেকে আনার জন্য বললে শিফা উঠে যায়। ঈশা রায়ের সাথেই ছিল। দুজন মিলে রায়কে নিয়ে আসে। রুদ্র অপলক চোখে তাকিয়ে আছে রায়ের দিকে। তার হার্টবিট ফাস্ট হয়ে গেছে। এতদিনের কষ্ট যেন এক মুহূর্তে বিলীন হয়ে গেল। পরিপূর্ণ মনে হচ্ছে এখন তার নিজেকে। আবির এসে কানে কানে বলে, বন্ধু, এক মাইয়া পাইছস রে তুই। রুদ্র দাঁতের দাঁত চিপে বলে, কলহার ভাবি, ইডিয়ট। রাকে রুদ্রের পাশে বসানো হয়। বিয়ের কাজ শুরু হওয়া মাত্রই দারোয়ান এসে বলে, স্যার, বাইরে দুজন লোক ঝামেলা করছে। ওরা বলছে ওদের মেয়ে ভিতরে আছে, ওরা ওনাকে নিতে আইছেন। দারোয়ানের কথা শুনে তরাক করে উঠে দাঁড়ায় রায়া। রুদ্র তার হাতের কবজি চেপে ধরে। রায়া ছলছল চোখে তাকায় রুদ্রের দিকে। রুদ্র চোখ মুখ শক্ত করে বসে আছে। আশরাফ খান বলেন, কে ওরা? নাম বলেছে? দারোয়ান নত মস্তিষ্কে বলে, জি বললেন শওকত বিন আর নিখিল নাকি। আশরাফ খান ঠান্ডা গলায় বলে, ওদেরকে আসতে দাও। রুদ্র কাটকাট গলায় বলে, না, ওরা কেউ এই বাড়িতে আসবে না। আশরাফ খান দারোয়ানকে উদ্দেশ্য করে বলেন, তুমি যাও, যেটা বললাম সেটা করো। এদিকে রুদ্র রাগে ফুঁসছে। রায়ার হাত শক্ত মুঠোয় চেপে ধরে রেখেছে। রায়াকে হিসে বলে, রুমের কথাগুলো মনে আছে তো? এখানে কোনো নাটক করবি তো তোর ভাইকে। আর শওকত বিন আনোয়ার রুমে ঢুকতে রায়া বাবা বলে চিৎকার করে ওঠে। রুদ্রের কথা সে কানেও তোলেনি, সে হাত ছোটাতে ব্যস্ত। শওকত বিন আনোয়ার এসে চিৎকার চেঁচামেচি শুরু করে দেন। তার পিছন পিছন আসে নিহাল। প্লিজ, আমি আমার বাবার কাছে একটা বার যাব, ছাড়ুন আমার হাত। রুদ্রের কারো কথায় হেলদোল নেই, সে শক্ত হাতে রায়ের হাত চেপে ধরে আছে। শওকত বিন তালুকদার আবারও বলেন, ছাড়ো আমার মেয়ের হাত, আমি মামলা করব তোমাদের নামে। আজমির তালুকদার আশরাফ খানকে অনেক বোঝান তাকে, কিন্তু সে কারোর কথা শুনতে নারাজ। আশরাফ খান বলে ওঠেন, যা হচ্ছে তা মেনে নিন। মেয়ের জামের জন্য দোয়া করুন যাতে ওরা ভালো থাকে সব সময়। যা করেছেন আপনার এতে কোনো খুন খারাপই হয়নি, সেটাই আপনাদের ভাগ্য। নিহাল ওনার কথায় তেরে আসতে নিলে রুদ্রের ইশারার শাহেদ ওর মাথায় গান তাক করে। রায়কে ছেড়ে শওকত বিন আনোয়ারের দিকে এগিয়ে যেতে যেতে বলে, মেয়ের খোঁজ নেওয়ার জন্য চলে এলেন? ওদিকে আপনার ছেলের কি অবস্থা? যান যান, ছেলের কাছে যান, কখন আবার কি হয়ে যায়। শওকত সাহেব রেগে বললেন, ইউ স্ক্যান্ডাল। ইস, শ্বশুরমশাই, আওয়াজ নিচে। এটা আপনার শরীরের জন্য ভালো না। বয়স হয়েছে তো, একটু সামজে চলুন। রায় এসে তার বাবাকে জড়িয়ে ধরে কান্না করে দেয়। শওকত সাহেবও মেয়েকে বুকে জড়িয়ে ধরে চোখের পানি ছেড়ে দেন। রায় কিছুক্ষণ পর বাবার বুক থেকে মাথা তুলে বলে, বাবা, যা হয়েছে মেনে নাও, এটাই আমাদের জন্য মঙ্গল। তুমি প্লিজ আর কিছু বলো না। রায়ান ভালো নেই বাবা, মায়ের হাই প্রেশার, হার্টের সমস্যা। আর ঝামেলা করো না, আমার ভাগ্যে যা আছে হবে। নিহাল কিছু বলতে নিবে তার আগে শাহেদকে টেনে হিঁচড়ে বাইরে নিয়ে যায়। শওকত সাহেব অপারগ, তার কিছুই করার নেই। নিজেকে গুটিয়ে রেখেছেন তিনি, তার যে কিছু করার সাধ্য নেই। ওদের সাথে যে তিনি পেরে উঠবেন না। আদরের মেয়ের এই নির্মম পরিণাম যে তিনি কিছুতেই দেখতে পারছেন না। নগদ 20 লক্ষ টাকায় রাশেদ খানের একমাত্র পুত্র রুদ্র মাহাতাব খানের সাথে
বিবাহ বন্ধনে আবদ্ধ হতে যাচ্ছেন, রাজি থাকলে বলো মা। আলহামদুলিল্লাহ, কবুল। রায়াকে সবাই কবুল বলতে বলছে। রায়া তার বাবার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। রুদ্র রায়ার হাত চেপে ধরে চোখের ইশারায় বলে কবুল বলতে। রায়া লম্বা একটা শ্বাস টেনে চোখ মুখ খিঁচে বন্ধ করে এক নিঃশ্বাসে 3 বার বলে দেয় আলহামদুলিল্লাহ, কবুল। রায়াল বলা শেষ হলে রুদ্র আর সময় নেয় না, ফটাফট বলে দেয়। রুদ্রের বলার ধরন দেখে সবাই হেসে ওঠে। তারপর দুজন রেজিস্ট্রি পেপারে সাইন করে, দুজনে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে যায়। সবার কাছে দোয়া চেয়ে নেয়। শকত সাহেব আর দাঁড়ান না, মেয়ের থেকে বিদায় নিয়ে চলে যান। এদিকে রায়া কাঁদতে কাঁদতে অস্থির। নিশার চোখে জল, চোখের সামনে ভালোবাসার মানুষকে অন্য কারো হতে দেখা অনেক কষ্টকর। একই দহনে পুড়ছে নিহাল, কিন্তু নিশা প্রতিশোধের আগুনে জ্বলছে। সে এর বদলা নিবে। আমার ভালোবাসা কেড়ে নিয়ে তুমি সুখে শান্তিতে ঘর করবে, আর সেটা আমি দেখব? এটা কখনো হবে না। রায়া তার বাবা চলে যায় কাঁদছে। তার কান্না বন্ধ হওয়ার নাম নেই। রুদ্রকে ওর কানের কাছে মাথা ঝুঁকিয়ে বলে, এখন আপনি আমার বউ। এখন সম্পূর্ণ অধিকার নিয়েই ছুব আপনাকে। এখন সে অধিকার আমার আছে, তাই তো? এখন বলবেন না আমি প্রস্তুত নই, আমার কিছু সময়ের প্রয়োজন। এসব লেম কথাবার্তা যেন আমি না শুনে আগে থেকে বলে দিলাম। এখনও তো কয়েক ঘন্টা আছে আপনার হাতে। রেডি টু বি মাইন। রুদ্র এবার গলা খাঁকানি দিয়ে বলে, তাই আপনার ভালোর জন্যই বলছি, কান্নাকাটি করে নিজের এনার্জি ওয়েস্ট করবেন না। রাতের জন্য কিছু বাঁচিয়ে রাখুন। আকাশে চাঁদ উঠেছে অজস্র জ্যোৎস্নার জোয়ারে, প্রকৃতি উচ্ছল। রাতের বুকে স্তব্ধতা। চাঁদনি রাতে সমস্ত প্রকৃতি অপরূপ শোভা মণ্ডিত হয়ে ওঠে। ব্যালকনির দরজা খোলা থাকায় জ্যোৎস্নার আলো ছড়িয়ে পড়েছে পুরো রুম জুড়ে। হালকা বাতাসে সফেদ পর্দাগুলো উঠছে। পুরো রুম জুড়ে ফুলের গন্ধ মোমো করছে। ঘোমটা মাথায় বসে আছে রায়া, বিছানার মাঝখানে ফুলের বাসরে। আভিজাত্য চারিদিকে, আভিজাত্যের ছোঁয়া। এই যে বিছানা থেকে শুরু করে দেয়ালে এত দামি দামি পেন্টিং, এক একটার মূল্য হয়তো লাখের উপরে। কিন্তু পুরো রুম খুঁজেও সে তার প্রয়োজনীয় কিছু খুঁজে পায়নি। না জামা কাপড় থেকে শুরু করে গয়না গাটি, অর্নামেন্টস, কসমেটিক্স, পারফিউম, কিছুই অভাব নেই। রুদ্র হয়তো বুঝেছিল, তাই তো সে নিজেকে আঘাত করতে পারে এমন কোনো কিছুই রুমে রাখেনি। কিন্তু তার বউয়ের জন্য পুরো শপিং মলের সব জিনিস কিনে এনেছে। কোনো কিছুতেই সে কোনো কমতি রাখেনি। 2 হাত ভরে খরচ করেছে। কয়েক ঘন্টার মধ্যে তার জীবনটা কিভাবে পাল্টে গেল। সকালে যখন কলেজের জন্য ঘর থেকে বের হয়েছিল, তখনই কি ভেবেছিল আজকে তার এই পরিণতি হবে? যেখান থেকে সরে এসেছিল একসময় ভাগ্যের নির্মম পরিহাসে, আজ সেখানে দাঁড়িয়ে আছে। নিয়তি তাকে কোথায় ঠেলে নিয়ে যাচ্ছে সে জানে না। এখন সব কিছু সে ভাগ্যের ওপরই ছেড়ে দিয়েছে। এক হাতে চোখের জল মোছে। না, আমাকে পারতে হবে। নিজের জন্য না হলেও নিজের পরিবারের ভালোর জন্য আমাকে এটা করতেই হবে। তার চোখের সামনে ভেসে ওঠে তখনকার দৃশ্যপট। রুদ্রের বলা প্রত্যেকটা কথা। মেনে নাও আমাকে, হয়ে যাও আমার সারা জীবনের জন্য। আমাকে বাধা দিতে আসবে না। আমার কোনো কাজে বাধা দিতে আসলে এর ফল তোমার ফ্যামিলি ভোগ করবে। হাসি মুখে সব কিছু গ্রহণ করবে। তোমার চোখে পানি আসলে আমি সব কিছু ধ্বংস করে ফেলব। বাধ্য হয়ে সব কিছু মেনে নিলেও আপনি কখনো আমার মনে জায়গা করে নিতে পারবেন না। একসময় আপনার জন্য যতটুকু অনুভূতি ছিল, আজ সব মরে গেছে। এই পাথরে আর কখনো ফুল ফুটবে না। আমি আপনাকে কখনো ক্ষমা করব না। হয়তো সময়ের সাথে সাথে একসময় সব কিছু সয়ে যাবে, সন্তান সন্ততি হবে, কিন্তু আপনার জন্য আর কখনো আমার মনের কোনো অনুভূতি জন্মাবে না। রাগে দুঃখে কষ্টে আজ রায়া জর্জরিত। আজকের এই দিনে তার মাকে খুব প্রয়োজন ছিল, কিন্তু সে কাউকে কাছে পেল না। সবাই থেকেও যেন আজ তার কেউ নেই। নিজেকে নিঃস্ব মনে হচ্ছে। রুদ্র বাইরে বসে স্মোক করছে। তার পাশে বসে আছে আবির, আয়ুষ, সাব্বির। রুদ্রকে এত গম্ভীর দেখে আবির প্রশ্ন করে, কিরে, যার জন্য এত পাগলামি, আজ সে তোর কাছে, তুই সেখানে না গিয়ে এখানে দেবদাসের মতো বিড়ি টানছিস কেন? আবিরের কথায় রুদ্রের কোনো হেলদোল নেই। রুদ্রকে নির্লিপ্ত দেখে এবার সাব্বির বলে, তুই কি কোনো কারণে টেন্সড? রুদ্র সিগারেটটা ফেলে দিয়ে বলে, খুব আকাঙ্ক্ষিত জিনিসটা পেয়ে গেছি না, তাই বিশ্বাস হচ্ছে না। এটাই একসময় আমি হাল ছেড়ে দিয়েছিলাম। ভেবেছিলাম ও হয়তো আমার ভাগ্যে নেই, কিন্তু আজ সে আমার ঘরের বউ। আমি ঘরে ঢুকে ওকে দেখতে পারবো। আমার জন্য বউ সেজে বসে আছে।
আমার অপেক্ষায়। এগুলো যে বাস্তব সেটাই বিশ্বাস হচ্ছে না আমার। আমার ভাগ্য কখন থেকে এত ভালো হয়ে গেল, কিন্তু মনে আলাদা একটা শান্তি। এই শান্তিটা আমি কখনো কোথাও পাইনি। রুদ্র সবাইকে উদ্দেশ্য করে বলে, থাক তোরা যাই, আমি বলে সামনে এগোতে আয়ুষ ওর পথ আটকে দেয়। রুদ্র ভুরু কুঁচকে তাকায় আয়ুষের দিকে। আবির হেসে বলে, এভাবে তো পার পেয়ে যাবে না মামা। সাব্বিরও তাল দিয়ে বলে, মামা আগে মাল ছাড়ো, তারপর বাসর ঘরে ঢুকতে পারবে। না হয় আজকে রাত বউ ছাড়া থাকো। রুদ্র বিরক্ত হয়ে বলে, আমার কাছে ক্যাশ নেই এখন, কাল দেবে, এখন সর সামনে থেকে। না মামা, বাকি মানে ফাঁকি, এক্ষুনি 1 লাখ টাকা ছাড়ো, তারপর যাবে। ওদের এসব কথা কাটাকাটির মাঝে ঈশা আসে। বিছানার মধ্যখানে এক হাত লম্বা ঘোমটা টেনে হাঁটুতে মুখ গুজে বসে আছে রায়া। দরজা খোলার শব্দে কেঁপে ওঠে রায়া। 2 হাতের মুঠোয় খামছে ধরে শাড়ি, তবু মুখ উঠায় না সে। কোনো লড়চড় নেই। তার তো জানা কে এসেছে, এটাই তো তার ভবিষ্যৎ। সব কিছু মেনে নিতে হবে তাকে। কিন্তু তাকে সম্পূর্ণ ভুল প্রমাণ করে দিয়ে ওপাশ থেকে বলে ওঠে, কি মনে করছিস তুই এভাবে নাটক করে সংসারে যে আমার কাছ থেকে রুদ্রকে ছিনিয়ে নিতে পারবি? আমি বেঁচে থাকতে সেটা হতে দেব? মেয়েলি আওয়াজ শুনে মুখ তুলে তাকায় রায়া। অতিরিক্ত কান্নার ফলে তার চোখ মুখ ফুলে গেছে। নিশাকে দেখে মনে পড়ে যায় আগের কথা। তাকে বলা নিশার কথাগুলো সে আজও ভোলেনি। তাকে এভাবে অযাচিত কথা বলার মানে বুঝতে পারছে না সে। রায়াকে চুপ থাকতে দেখে নিশা ফুঁসে ওঠে। এগিয়ে গিয়ে হাত ধরে টেনে হিঁচড়ে নিচে ফেলে ওকে। ব্যথায় কুঁকিয়ে ওঠে রায়া। সারাদিনের না খাওয়া, এর মাঝে এই শারীরিক মানসিক অত্যাচারে সে আর নিতে পারছে না। ঝিম মেরে ওঠে ওর মাথা। নিশা রায়ের চুলের মুঠি ধরে ওকে উঠে দাঁড় করায়। তীব্র ব্যথায় চোখ মুখ খিসে বন্ধ করে নেয় রায়া। নিশার হাত ছোটানোর চেষ্টা করে বারংবার। বল বল, এই রূপ দেখে জাদু করেছিস না তুই রুদ্রকে? আমার থেকে ছিনিয়ে নিয়েছিস? রায়া ধাক্কা মেরে নিশাকে দূরে সরিয়ে দিয়ে বলে, আমি কাউকে ছিনিয়ে নিইনি। আমি আমার বাড়িঘর সব কিছু ফেলে চলে গিয়েছিলাম ওনার থেকে বাঁচার জন্য, সব কিছু থেকে দূরে। আপনার প্রেমিকই আমাকে আবার এখানে নিয়ে এসেছে, তাও জোর করে। তাই ফার্দার আর আমাকে এসব কিছু বলতে আসবেন না। এতই যখন ভালোবাসা আপনার, তাহলে আপনি ওনাকে সামলাতে পারেন না কেন? রাত চিৎকার করা দেখে নিশা এসে ওর গলা চেপে ধরে। ঈশা এসে বলে, আমাকে ছেড়ে তোরা কিসব কথা বলছিস? ঈশাকে দেখে আবির বলে, এসে গেছে ছাগল। রুদ্র বলে, তো এখানে রায়া কোথায়? ঈশা দুষ্টুমি স্বরে বলে, তোর বউকে তোর ঘরে রেখে এসেছি। এখন আমার কাজ শেষ, আমাদের টাকা দিয়ে দে, আমরা চলে যাই তোর পথ ছেড়ে। ওকে একা ছাড়লি কেন? বলে রুদ্র সামনে এগোতে যাবে। সাব্বির বলে ওঠে, এই তুই টাকা নিয়ে দিয়ে যাবি না। রুদ্র গম্ভীর গলায় বলে, কাল পেয়ে যাবি। রুদ্রের কথায় আর কেউ থামায় না ওকে। ওরাও ঘরের দিকে হাঁটা ধরে। ওরা সামনে এগোতেই দেখতে পায় সদর দরজা থেকে শিফা দৌড়ে আসছে। শিফাকে এভাবে আসতে দেখে সবাই অবাক হয়। রুদ্র দ্রুত এগিয়ে যায় শিফার কাছে। কি হয়েছে দিদি এভাবে? শিফা হাঁপাতে হাঁপাতে বলে, নিশা তোর ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিয়েছে। আমি অনেকবার ধাক্কিয়েছি, দরজা খুলছে না। ভিতরে রায়া ও যদি কিছু করে। শিফার কথা শেষ হওয়ার আগে রুদ্র ঝড়ের বেগে দৌড় দেয় তার রুমের উদ্দেশ্যে। রায়ের দম বন্ধ হয়ে আসছে, কিন্তু নিশার ছাড়ার কোনো নামগন্ধ নেই। রায় এবার নিজের সর্বোচ্চ শক্তি দিয়ে নিশাকে ধাক্কা মেরে সরিয়ে দেয় তার কাছ থেকে। সারা পেয়ে নিচে বসে কাশতে থাকা রায়া দম আটকে আসছে তার। কিন্তু নিশা আবার ওর চুলের মুঠি ধরে টেনে তুলে ওর গালে পরপর 4টা থাপ্পড় মারে। চিৎকার করে বলে, তোকে আমি জানে মেরে ফেলবো, তবু আমার জায়গা তোকে দেব না। রুদ্র আমার না তো, ওকে আমি তোরও হতে দেব না। বলে জিন্সের পকেট থেকে নাইফ বের করে। ছুরি দিয়ে ওর পেটে আঘাত করতে গেলে রায়ের 2 হাত দিয়ে ছুরি চেপে ধরে। নিশা যত টানছে রায়ের হাতে ছুরি তত বিঁধছে। 2 হাতে রক্তে মাখামাখি, রক্তে ফ্লোর ভিজে যাচ্ছে। এর মাঝেই বাইরে থেকে দরজা ধাক্কানোর আওয়াজ শোনা যায়। বাইরে থেকে রুদ্র চিৎকার করে বলছে, দরজা খোল, দরজা খোল নিশা। আই শিওর আমার বউয়ের কিছু হলে তোকে আমি জ্যান্ত কবর দেব। দরজা খোল বলছি। বাইরে থেকে দরজা ধাক্কানোর আওয়াজ শুনে নিশা ভয় পেয়ে যায়। রুদ্রের গলার আওয়াজ শুনে তার হাত ঢিলা হয়ে যায়। সেই সুযোগে রায় উঠে দরজার কাছে যেতে নেয়। তা দেখে নিশার সামনে রাখা একটা ভারী কাঁচের শোপিস হাতে নিয়ে রায়ের দিকে ছুঁড়ে মারে। শোপিসটা গিয়ে রায়ের মাথার সাইডে লেগে গলগলিয়ে রক্ত বের হওয়া শুরু করে। রায় ধাপ করে ফ্লোরে পড়ে যায়। দরজার কাছাকাছি এসে গিয়েছিল সে, কিন্তু এখন একটু সামনে গিয়ে দরজা খোলার মতো শক্তি তার মাঝে নেই। চোখ দুটো বুজে আসছে।
রুদ্রের রুমের দরজা 20 জন মিলেও ভাঙতে পারবে না। আহসান গেছে রুদ্রের ওয়ালেট থেকে রুমের চাবি আনতে। রুদ্র অনবরত বাইরে থেকে দরজাটা লাথি ধাক্কা দিচ্ছে আর চিৎকার করছে। নিশার মাথায় খুন চেপেছে। তার এখন মাথায় এটা আসছে না যে রুদ্র তাকে ছেড়ে দিবে না। সে শুধু রায়াকে শেষ করতে চাচ্ছে। নিশা রায়ের সামনে এসে ছুরি দিয়ে আবার আঘাত করতে যাবে। এমন সময় দরজা খুলে ফেলে রুদ্র। রুদ্রকে দেখে হাত কেঁপে ওঠে নিশার। রুদ্র ঝড়ের গতিতে এসে রায়ের কাছ থেকে নিশাকে সরিয়ে নিয়ে ওর চুলের মুঠি মুট করে ধরে দেয়ালের সাথে সজোরে ধাক্কা মারে। দেয়ালে ধাক্কা খেয়ে নিশা মেঝেতে লুটিয়ে পড়ে। দেয়ালে রক্ত লেগে আছে ওর মাথা থেকে সুয়ে সুয়ে রক্ত পড়ছে। নিশার দিকে তার ধ্যান নেই। সে ফ্লোরে বসে রায়ের নিচের শরীরটা আগলে নেয়। রায়ের চোখ তখন নিভু নিভু। রায়কে বুকের মাঝে চেপে ধরে বলে, যান যান, কিছু হবে না তোর, আমি আছি না। আমার শরীরে প্রাণ থাকতে তোর কিছু হতে দেব না আমি। তুই চোখ খোলা রাখ, চোখ বন্ধ করিস না। বলতে বলতে রুদ্র রায়কে পা জকলো করে নিয়ে হাঁটা ধরে। আহসান খানকে চিৎকার করে বলে গাড়ি বের করতে। হাসপাতালের করিডোরে বসে আছে রুদ্র। রায়ের ভিতরে তার চিকিৎসা চলছে। রুদ্র শান্তি পাচ্ছে না, একবার পায়চারি করছে তো একবার বসে আছে। হাসপাতালে তার অনেকবার আশা পড়েছে, কিন্তু এতটা ধৈর্য সে কখনো হয়নি। সবসময় নিজেকে একটা শক্ত খোলসের মাঝে আবৃত করে রাখে। আজকে বোঝা যাচ্ছে রায়া তার ঠিক কতটা জুড়ে আছে। সবাই মিলে রুদ্রকে শান্ত করতে পারছে না। ডাক্তার বেরোতে রুদ্র দ্রুত এগিয়ে যায়। আমার ওয়াইফ, সে ঠিক আছে তো ডাক্তার? জি, পেশেন্ট ঠিক আছেন। মাথার আঘাতটা একটু গভীর, আমরা ড্রেসিং করে ব্যান্ডেজ করে দিয়েছি। হাতে জখম হয়েছে অনেক, রক্ত দেওয়া হয়েছে। 12 ঘন্টার আগে জ্ঞান ফিরবে না, ঘুমের ইঞ্জেকশন দিয়ে ঘুম পাড়িয়ে দেওয়া হয়েছে তাকে। মাথা থেকে অনেক রক্ত বেরিয়ে গেছে, স্টিচ পড়েছে। 2 দিন অবজারভেশনে থাকলে ভালো। অবশ্য আপনারা চাইলে নিয়ে যেতে পারেন বলে ডাক্তার চলে যায়। রুদ্র হাফ ছেড়ে বাসে, কিন্তু এই নিশাকে সে ছাড়বে না, তার জানটা নিয়ে নেবে সে। হাসপাতালের কেবিনে বসে আছে রুদ্র রায়ার বেডের পাশে। ঔষধের প্রভাবে এখনো ঘুম ভাঙেনি রায়ার। মুখটা রক্তশূন্য হয়ে আছে, মাথায় ব্যান্ডেজের প্রলেপ। 2 হাতের কবজি পর্যন্ত ব্যান্ডেজে মোড়ানো, খুবই বিশ্রীভাবে কেটে গেছে হাত ছুরি ধরে টানা হেঁচড়ার কারণে। গালের দাগটা লাল হয়ে আছে। শরীরে আরও বিভিন্ন জায়গায় কাটা ছেঁড়ার দাগ। সুন্দর শরীরটা আজ এত ক্ষত। রুদ্র মাথা ঝাঁকে রায়ের কপালে চুমু খায়। দীর্ঘ চুমুনের পর মুখটা তোলে। বিয়ের সাজ নেই এখন। অতিরিক্ত রক্তক্ষরণ হয়, এমার্জেন্সি রক্ত দিতে হয়েছে। রুদ্রে এটা ভেবে বুক কাঁপছে যে সে যদি সময় মতো না যেতে পারতো তাহলে কি হতো। এত কিছুর পর সে তাকে খুঁজে পেয়েছে, কিন্তু তাকে সেভ দিতে পারল না। আমার বাড়িতে, আমার ঘরে আমি থাকাকালীন আমার বউয়ের ওপর আক্রমণ। রুদ্র হাত মুষ্টিবদ্ধ করে ফেলে। তোর এই স্পর্ধার ফল কতটা ভয়াবহ হয় সেটা তুই প্রতিটা সেকেন্ডে সেকেন্ডে টের পাবি। প্রতিটা মুহূর্ত যন্ত্রণায় হাহাকার করবি। অ্যান্ড ইটস প্রমিস টু ইউ। রুদ্র উঠে নার্সকে ডাক দেয়। নার্স বাইরে দাঁড়ানো ছিল। রুদ্রের ডাক শুনে দ্রুত ভিতরে ঢোকে। রুদ্র নার্স দুজনকে উদ্দেশ্য করে বলে, ওর সাথে থাকবেন আপনারা। 1 সেকেন্ডের জন্য ওকে একা রেখে যাবেন না কোথাও। সবসময় চোখে রাখবেন। জ্ঞান ফেরার সাথে সাথে আমাকে জানাবেন। আর ডাক্তার ফাতিহা ছাড়া অন্য কেউ যেন এই কেবিনে না ঢোকে। আই রিপিট, অন্য কেউ না। বলে রুদ্র বেরিয়ে যায় কেবিন থেকে। নিশার একটা ব্যবস্থা না করা পর্যন্ত সে কিছুতেই শান্তি পাবে না। তার বউকে এতটা কষ্ট দিয়ে সে পৃথিবীর বুকে শান্তিতে নিঃশ্বাস নেবে, সেটা সে কিছুতেই হতে দিবে না। কেবিন থেকে বেরিয়ে রুদ্র তার গার্ডদের বলে এখানে দাঁড়িয়ে পাহারা দিতে, কেউ যেন ভিতরে ঢুকতে না পারে আর না বের হতে পারে ভিতর থেকে। একটা মাছিও যেন গলতে না পারে। কোনো কিছু হেরফের হলে একটাকেও জ্যান্ত রাখবো না আমি। ঈশা আয়ুষ রয়ে যায় হাসপাতালে। রুদ্রের সাথে চলে যায় কিছু গার্ড, আর বাকিরা হাসপাতালে থেকে যায়। রুদ্র হন্তদন্ত হয়ে বাড়িতে ঢোকে। আশরাফ খান বাড়িতে আছেন। শিফার থেকে সব কথা শুনে তিনি দ্রুত বাড়িতে ফেরেন। বাড়িতে যে খুন খারাপি ঘটে যাবে সেটা সে ভালোই আঁচ করতে পেরেছে। রিনা খান এসে নিয়ে গেছে তার মেয়েকে। নিশা পাগলামি করেছে অনেক। সে রুদ্রকে ছাড়া যাবে না, কিছুতেই যাবে না। রুদ্র তাকে আর সে কাউকে হতে দেবে না। এসব বলে চিৎকার চেঁচামেচি করে কেউ তাকে সামলাতে পারছিল না। মাথায় আঘাত পাওয়ার পরেও সে বারবার রায়কে খুঁজছে তাকে জানে মেরে ফেলার জন্য। রিনা খান এসে মেয়েকে 2টা থাপ্পড় দিয়ে নিয়ে যায়। সে 5 মিনিটও খান বাড়িতে থাকেনি। সে ভালো করে জানে রুদ্র যে কোনো মুহূর্তে চলে আসবে আর এসে নিশাকে এই খান বাড়িতেই সমাধি দেবে। একমাত্র মেয়ে তার
হাজার অন্যায় করলেও তিনি তো মা, চেয়েও তো আর মেয়ের কাছ থেকে মুখ ফেরাতে পারেন না। রুদ্র এসে নিশাকে খোঁজে। শিফা এসে রুদ্রকে জিজ্ঞেস করে, রায় ঠিক আছে? জ্ঞান ফিরেছে ওর? ডাক্তার কি বলেছে? রুদ্র শিফার কথার জবাব দেয় না, ও নিশাকে খুঁজছে। একটা গার্ডকে উদ্দেশ্য করে বলে, ওকে 1 মিনিটের মধ্যে আমার সামনে নিয়ে এসো, যাও। চিৎকার করে বলে রুদ্র। আশরাফ খান বলেন, ওকে তোমার ফুপু নিয়ে এসে গেছে। আশরাফ খান বলেন, ওকে তোমার ফুপু এসে নিয়ে গেছেন। আমি বলে দিয়েছি আর কোনোদিন ও যেন এ বাড়িতে পা না রাখে। এ বাড়ির দরজা ওর জন্য সারা জীবনের মতো বন্ধ। আর রিনা বলে দিয়েছে ওকে বিদেশে পাঠিয়ে দেবে। যা হয়েছে তা তো আর ঠিক করতে পারবো না, এবারের মতো ওকে ক্ষমা করে দাও। এরপর আর এরকম কিছু হবে না, আর গ্যারান্টি আমি নিলাম। রুদ্র দাঁত কিরমির করে বলে, আজ যদি আমার বউর কিছু হয়ে যেত, এর গ্যারান্টি কে নিত? আপনি কি ফিরিয়ে দিতে পারতেন আমার ওয়াইফকে? আমার বউ হাসপাতালের বেডে পড়ে আছে ওই মেয়ের জন্য। আমার বাড়িতে এসে আমার বউকে আঘাত করে গেল, আর আমি ওকে এত সহজে ছেড়ে দেব? কাপুরুষ নাকি আমি? আশরাফ খান রুদ্রের কথা দেখে হতভম্ব হয়ে যান। রুদ্র এরকম টোনে তার সাথে কখনো কথা বলেননি। তবুও তিনি কিছু বলেন না, কারণ আজকে সত্যি অনেক বড় ধরনের একটা অ্যাক্সিডেন্ট ঘটে যেতে পারত। আর রায়ার কিছু হলে রুদ্রকে আর কিছুতেই সামলানো যেত না। পুরো খান পরিবার ধ্বংস হয়ে যেত। রুদ্র যে রায়ের জন্য কতটা ডেসপারেট সেটা সবাই জানে। রুদ্রকে আর কিছু বলার আগে সে বেরিয়ে যায়। আহসানকে ফোন দিয়ে বলে, নিশা কোথায় আছে, ইমিডিয়েট ওর লোকেশন বের করো। বলে ফোন কাটতে না কাটতে শাহেদের ফোন আসে। রুদ্র বিরক্ত হয়, কিন্তু শাহেদ প্রয়োজন ছাড়া তাকে ফোন দিবে না সেটা সে ভালো করেই জানে। ফোনের ওপাশের কথা শুনে রুদ্র স্তব্ধ হয়ে যায়। মাথায় যেন আকাশ ভেঙে পড়েছে তার চট্টগ্রামের ফ্যাক্টরিতে আগুন লেগেছে, কোটি কোটি টাকার জিনিস পুরো ছাই হয়ে গেছে। এত বড় লস সে কিভাবে পোষাবে ভাবতে মাথা নষ্ট হয়ে যাচ্ছে তার উপরে বড় কথা, হাজার হাজার শ্রমিক আহত হয়েছে। রুদ্র দ্রুত চট্টগ্রাম এয়ারলাইন্সের টিকিট বুক করে। আহসান এদিকটা সামলে নিও, আর রায়ের প্রতি মিনিটের আপডেট জানিও আমাকে। ও যেন ফোন পায় না, ফোন পেলেও যেন খুঁজে দেয় না কেউ। আর কোনো এমার্জেন্সি হলে আমাকে জানাবে দ্রুত। রুদ্র ঢাকা থেকে গেলেও আহসানকে রেখে গেছে রায়াকে নজরে রাখার জন্য। নিশার খবর ওদিনেই পেয়েছিল রুদ্র। রিনা খান ওকে বাড়িতে নিয়ে গেলেও নিশা অতিরিক্ত বাড়াবাড়ি করে খান বাড়িতে যাওয়ার জন্য। এজন্য রিনা খান ওকে ঘরে আটকে দেয়। বাইরে যেতে না পারায় নিশা আরও হিংস্র হয়ে ওঠে। জেদের বসে হাতের রগ কেটে ফেলে। রিনা খান রাতে মেয়েকে খাবার দিতে এসে দেখেন নিশা বিছানায় পড়ে আছে, রক্তে বেডশিট ভেজা। একমাত্র আদরের মেয়েকে এরকম বিধ্বস্ত অবস্থায় দেখে তিনি চিৎকার করে ওঠেন। তার চিৎকারে নিশার বাবা ছুটে আসে। দুজনে মিলে মেয়েকে হাসপাতালে নিয়ে যান। ঢাকার স্বনামধন্য হাসপাতাল অ্যাপোলোতে ভর্তি করা হয় তাকে। নিশার এই অবস্থা শুনে রুদ্রের বিন্দুমাত্র মায়া হয়নি। সে উল্টো বলে দিয়েছে ডাক্তারকে বলে দিতে এমন ইনজেকশন দিতে যেন সে মানসিক রোগীতে পরিণত হয়। যত টাকা চায় দাও, আর ডাক্তার যদি না মানে তাহলে ওর মাথায় গান ধরো, কিন্তু আমি যেটা বলেছি সেটা হওয়া চাই। প্রয়োজনে অ্যান্টিবায়োটিক অ্যামোক্সিসিলিন মাত্রাতিরিক্ত দিতে বলো। ওই ঔষধের পার্শ্ব প্রতিক্রিয়ার ফলে মানসিক রোগ হয়। এখন শুধু ফল চাই। এখন সে কিভাবে করবে আই ডোন্ট নো। সি ওয়েন্টেড টু কিল মাই ওয়াইফ। এখন ওর এমন অবস্থা করো যেন সে বেঁচে থেকেও মরে যায়, মরার মতো বাঁচে। আই ওয়ান্ট হার ট্রেজিক অ্যান্ড। পাওয়ার আর প্রতিপত্তির কাছে অনেকেরই নিজের আদর্শকে বিসর্জন দিতে হয়। ডাক্তার হালিমা করিমও বাধ্য হয়ে রুদ্রের কথা মতো কাজ করতে হয়। কি করবেন তিনি, তারও তো ফ্যামিলি আছে। ছোট্ট 5 বছরের একটা ফুটফুটে ছেলে সন্তানও আছে। ডাক্তারের দেওয়া ওষুধের কারণে নিশার মেন্টাল কন্ডিশন খারাপের দিকে যাচ্ছে। আজ 4 দিন পর রায়া ফিরেছে সুখ নিরে। পরের দিনই জ্ঞান ফিরে এসেছে। কারোর সাথে কোনো কথা বলেনি। রুদ্র ফোন দিল, তার সাথে একটা অক্ষরও বাক্য বিনিময় করেনি সে। কিছু বলেনি রুদ্র, সে শুধু দেখে গেছে সুন্দর সুশ্রী মুখশ্রীটা, তার চোখের শান্তি। ভিতরে চলতে থাকা সব অশান্তির একমাত্র নিরাময় তার বউ, তার পাখি, প্রাণ পাখি। রুদ্র চট্টগ্রাম থেকে এখনও ফিরতে পারেনি কাজের জন্য, নয়তো এই সময় ঢাকা ছেড়ে আসতো না। তার কাছে তার কাজ অনেক প্রিয়। আজকের সে যা হয়েছে তার পিছনে রয়েছে অঢেল পরিশ্রম, তার বাবার স্বপ্ন। বাবার ছোট্ট বিজনেসটাকে সে আজকে দেশে ছড়িয়ে ছিটিয়ে দিয়েছে। এই কারণে সে এই দিক ছেড়ে পুরোপুরি রাজনীতির সাথে নিজেকে জড়াতে পারে না, আবার ছাড়তেও পারে না। দুটোকে আঁকড়ে ধরেই চলছে আজীবন। তার যে টাকা লস হয়েছে এটা পোষাতে তার কয়েক মাস চলে যাবে। এত বড় ফ্যাক্টরি পুরো আগুনে ছারখার হয়ে গেছে।
এটা যে কেউ ইচ্ছে করে করেছে সেটা সে টের পেয়েছে। হাজার হাজার মানুষ আহত হয়েছে। এদের চিকিৎসার খরচ সব রুদ্র বহন করেছে। আর যাদের আপনজন মারা গিয়েছে তাদেরকেও একটা ক্ষতিপূরণ দিয়েছে। তাদের পরিবারের বাকিদের দায়িত্ব নিয়েছে। আর সব শ্রমিকের এই ফ্যাক্টরির আপাতত ঠিক না হওয়া পর্যন্ত তার আরেক কোম্পানিতে কাজ দিয়েছে। সিসিটিভি ফুটেজ চেক করে পুলিশ 11 জন আসামিকে গ্রেপ্তার করেছে। ফুটেজে স্পষ্ট দেখা গেছে ওরা ফ্যাক্টরির চারপাশে কেরোসিন ঢেলে আগুন লাগিয়েছে। ওদেরকে জিজ্ঞাসাবাদ করা হলে ওরা কারোর নাম নেয়নি। সকালে ওদের কোর্টে চালান করে দেয়া হবে। রুদ্র শুধু দাঁত কিরমির করে সহ্য করছে। এগুলো তার হাতে পড়লে যে সব কয়টাকে জ্যান্ত কবর দিত আর পালের গোদাকেও খুঁজে বের করত। শাহেদ বলে ওঠে, স্যার, ওখানের একজনের লাস্ট কথা হয়েছিল মাহিরের সাথে। রুদ্র বলে, মাহির শেখ আজমল শেখের ছেলে? জি স্যার। ও তো বিদেশ চলে গেল না? জি, সেখান থেকে লোক লাগিয়ে এটা করিয়েছে। বিদেশ থেকে কলকাঠি নাড়ছে। শালা শিক্ষা হয়নি, এখনও চেনেনি আমায়। আজমল শেখের ঢাকার বাইরে যতগুলো অফিস কোম্পানি আছে সবগুলো উড়িয়ে দাও। তুমি থাকো এখানে, এদিকটা সামলে নিও। প্রয়োজনে আহসানকে আনিয়ে নাও। শাহেদ বলে, ওকে স্যার। আমার জন্য ফ্লাইটের টিকিট বুক করো। ঢাকা ফিরবো আমি নেক্সট ফ্লাইটে। রায় বাড়িতে আসলেও তার সাথে 3 জন নার্স আসে তার টেক কেয়ার করার জন্য। ডেইলি ড্রেসিং করে দিতে হয়। বাসা আসার পরও দুর্বলতার কারণে তার স্যালাইন দিতে হয় 2টা। 2 হাতের ব্যান্ডেজ খুলে ফেলেছে। মাথার সেলাই কাটা হয়েছে আজ। এই কয়দিন গোসল না করার কারণে তার নিজের কাছে অস্বস্তি লাগছে, মাথাটাও ভার হয়ে আছে। রায় আলমারি থেকে একটা সুতির নীল কালারের ঢিলে ঢালা ফ্রক নেয়, প্যান্ট ওড়না নিয়ে লম্বা একটা শাওয়ার নেয়। মাথায় শ্যাম্পু করে চুলগুলো সব আঠা হয়ে গেছে। এ বাড়িতে কাজের লোকেরা ছাড়া আর কেউ নেই। শিফা তার নিজের কাজে ব্যস্ত। আশরাফ খান সারাদিন বাইরে বাইরে থাকেন, মাঝে মাঝে রাতে বাড়ি ফেরেন। বেশিরভাগ সময় পার্টি অফিসেই থেকে যান। রুদ্রেরও আসা যাওয়া ঠিক নেই। সে তার কাজের পারপাসে এই দেশ থেকে ওই দেশ। এত বড় বাড়িতে কাজের লোকেরা ছাড়া কেউ থাকে না বলতে গেলেই চলে। রায়ার দম বন্ধ হয়ে আসছে এখানে। নার্সের কাছে অনেকবার ফোন চাইলেও কেউ তাকে ফোন দেয় না। অবশ্য রুদ্র না থাকায় তার জান বেঁচেছে। রায় শাওয়ার নিয়ে বেরিয়ে এসে দেখে নার্স 2 জন দাঁড়িয়ে আছে। রায়টা বুঝে যে মূলত ওকে পাহারা দেওয়ার জন্য ওদেরকে আনা হয়েছে। আপনারা দাঁড়িয়ে আছেন কেন আপু? বসেন। না না ম্যাডাম, ঠিক আছি আমরা। রায় আর কথা বাড়ায় না, জোহরের নামাজটা পড়ে নেয়। কতদিন নামাজ পড়তে পারেনি। তার ভেতরের অশান্তিটা একটু হলেও কমবে। নামাজ পড়ে আল্লাহর কাছে পানা চায়। নামাজ গুছিয়ে রাখতে যাবে এমন সময় একজন নার্স এসে বলে, আমাকে দিন ম্যাডাম। রায় কথা বাড়ায় না, দিয়ে দেয় তার হাতে। বিরক্ত লাগছে তার কাছে সব। বাবা মাকে মিস করছে খুব। সে এত অসুস্থ, কিন্তু এই প্রথমবার তার বাবা মা তার কাছে নেই। ম্যাডাম ম্যাডাম, নার্সের ডাকে ধ্যান ভাঙে রায়ার। চোখের পানি মুছে তাকায় ওর দিকে। ম্যাম, আপনি রেস্ট নিন। আপনার শরীর এখনও পুরোপুরি ঠিক হয়নি, দুর্বলতা রয়ে গেছে। রায় একটা দীর্ঘশ্বাস টেনে বলে, শুয়ে থাকতে আর ভালো লাগছে না আপু, শরীরটা ম্যাচ করছে, একটু বসি। রায় বাইরে যেতে চাইলে আটকে দেওয়া হয় তাকে। সে জানতে চাইলে বলে, স্যারের বারণ আছে ম্যাম, আপনি রুমের বাইরে কোথাও যেতে পারবেন না। রায় কিছু বলে না, চুপচাপ গিয়ে ডিভানে বসে পড়ে। নিজেকে শক্ত করে, চোখে পানি আসার আগে মুছে ফেলে। এটাই তার ভবিষ্যৎ, তাকে মানতে হবে। তাকে এই 4 দেয়ালের মাঝেই থাকতে হবে, এই লোকের সাথেই। রায়কে দেখে খারাপ লাগছে তাদের, কিন্তু তাদের যে কিছুই করার নেই। তাদেরকে যা অর্ডার দেওয়া হয়েছে সেগুলো মানতেই হবে।